আচ্ছা, তো তাহলে আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম, তাই তো নাবিল? লাস্ট ক্লাসে আমরা ফার্স্টে এখানে জি ভাইয়া। পড়ছি যে ফ্লুইড আমাদের দুইটা ওয়েতে ফ্লো করতে পারে, একটা হলো ল্যামিনার ফ্লো বা স্ট্রিমলাইন ফ্লো বলি, আর আরেকটাকে বলি হলো টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, তো এখন এখানের মধ্যে ল্যামিনার ফ্লো জিনিসটা আমাদের কখন হয়, যখন নাকি আমাদের ফ্লুইডটা বা আমরা ফ্লুইডের ভিতর দিয়ে যদি আস্তে আস্তে মুভ করি, তো তখন আমাদের অ্যারাউন্ডে কি করবে, ফ্লুইডটা এরকম ল্যামিনার ফ্লোতে ফ্লো করবে, যে তার ফ্লো লাইন গুলা কি থাকবে, প্যারালেল থাকবে একজন আরেকজনের সাথে। লেয়ারস গুলি, লিকুইডের লেয়ার গুলি বা ফ্লুইডের লেয়ার গুলি একজন আরেকজনের সাথে কি করবে না, মিক্স আপ হবে না। ওকে, তো এখন এইখানের জন্য আমাদের যদি লেয়ার গুলি একজন আরেকজনের সাথে মিক্স আপ না হয়, তো তাহলে কি করে না, আমাদের ভেলোসিটি আর ডিরেকশনে কোনো চেঞ্জ আসে না। তো তার মানে কি, তার মানে এখানের মধ্যে কোনো এডি কারেন্ট ফর্ম করে না। আর টার্বুলেন্ট ফ্লো এর জন্য আমাদের ব্যাপারটা উল্টা। টার্বুলেন্ট ফ্লো কখন, যে তোমার বডি শেপ বা তোমার যে ডিভাইসটা তুমি মুভ করতে চাইতেছো ওখানে ওইটা শেপ তুমি যত অ্যারোডাইনামিক বা যত এরকম সুন্দর শেপই রাখো না কেন, একটা সার্টেন লিমিট আছে, যে এই লিমিট পর্যন্ত বা এই ভেলোসিটি পর্যন্ত ল্যামিনার ফ্লো হবে তার চারপাশে। এটাকে এক্সিট করলে পরে তার চারপাশে টার্বুলেন্ট ফ্লো হওয়া শুরু করবে। ওকে, তো তাহলে টার্বুলেন্ট ফ্লো কখন হয়, টার্বুলেন্ট ফ্লো হয় হলো হাই ভেলোসিটিতে। তো এখানের মধ্যে কি করে, লেয়ারস গুলি একটার সাথে আরেকটা এরকম মিক্স আপ হয়ে যায়। ওকে, তো লেয়ার গুলা যদি একটার সাথে আরেকটা এরকম মিক্স আপ হয়, তো তার মানে কি আমাদের হঠাৎ হঠাৎ এরকম ভেলোসিটি আর ডিরেকশনের মধ্যে কি আসবে, চেঞ্জ আসবে। ওকে, ভেলোসিটি আর ডিরেকশনের মধ্যে এরকম চেঞ্জ আসবে। আর এর জন্য এখানের মধ্যে কি করে, এরকম ওয়ার্লপুলের মতো এরকম সার্কুলার কয়টা ওয়েভ ফর্ম করে, যেগুলাকে আমরা কি বলি, এডি কারেন্ট বলি। তো এখানের মধ্যে এডি কারেন্ট ফর্ম করে, এই জিনিসটা আমরা বলছিলাম। এরপরে এরপরে আমরা ফ্রিকশনের কয়টা টাইপ দিয়ে, যে পাইপের ভিতরে আমাদের যে ওয়াটার ফ্লো করে ওটা শেপটা দেখতে কেমন, যে সাইড ভিউ যদি আমরা দেখি এরকম কি থাকে, পাইপের ভিতর দিয়ে যে ওয়াটারটা ফ্লো করে ওটা এমন এমন কার্ভ শেপে আসে, যে এরকম একটা কার্ভ শেপে কি করে ওয়াটারটা মুভ করে, যে মাঝখানে দিয়ে পানির স্পিডটা থাকে সবচেয়ে বেশি, বর্ডার দিয়ে যে যেই জায়গাগুলোতে পাইপের সাথে ওয়াটারটা কন্ট্যাক্টে আছে ওখানের মধ্যে কি থাকে, লেয়ার গুলি পিছায় থাকে বা ওখানে ওয়াটারটা পিছায় থাকে। সো এইটার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমরা কি পড়ছিলাম, এইটার এক্সপ্লেনেশন দেওয়ার জন্য আমরা পড়ছিলাম যে the friction between a solid surface and a liquid surface is greater than the friction between টু লিকুইড সারফেসেস, যে দুইটা লিকুইডের মধ্যে ফ্রিকশন একটা সলিড আর একটা লিকুইডের ফ্রিকশনের থেকে কম। ঠিক আছে, হ্যাঁ মারিয়া, এটা আগের ক্লাসের লেকচারটা, ওইটাই নাবিল বলল যে ওর একটা রিভিউ লাগবে, এর জন্য বলতেছি, বুঝছো? তো তাহলে যে জিনিসটা বলতেছিলাম, দেখো নাবিল, যে সলিড সলিড ফ্রিকশন তো আমাদের সবচেয়ে বেশি ফ্রিকশনওয়ালা যে ভ্যালুটা আসবে। এখন এই যে পাইপের উপরের আর নিচের যে দুইটা সারফেস আছে, যে পাইপের নিচের আর উপরের যে দুইটা সারফেস আছে, এই দুইটার সাথে যে লিকুইডের লেয়ার গুলা কন্ট্যাক্টে আসবে তারা কি থাকবে, তারা লো ভেলোসিটিতে মুভ করবে। কেন তারা লো ভেলোসিটিতে মুভ করবে, বিকজ দে আর ইন কন্ট্যাক্ট উইথ আ, নাবিল রিভিউ দিতে বলে নাবিলে গেছে গিয়া, ওয়াও। কারেন্ট চলে গেছে। কারেন্ট গেছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ও তাহলে আবার রেকর্ডিং থেকে ওরকম দেখবেনি। তো আমরা যেটা কি বলতেছিলাম, যে সলিড সলিড ফ্রিকশন ইজ গ্রেটার দেন সলিড লিকুইড ফ্রিকশন ইজ গ্রেটার দেন লিকুইড লিকুইড ফ্রিকশন। তো এইটা থেকে আমরা কি সেট আপ করছিলাম জেরিন, যে যত তোমার লিকুইডটা সলিড সারফেসের কাছে থাকবে তত তার ভেলোসিটি কি হবে, বেশি হবে নাকি কম হবে? জেরিন ভাইয়া কোয়েশ্চেনটা আবার করো, শুনতে পাচ্ছি না, আটকে আটকে আসছে কথা। হ্যালো হ্যালো জেরিন কি বলছো আমি বুঝি নাই। ভাইয়া কোয়েশ্চেন রিপিট করতে বলছো। ও আচ্ছা,
কোয়েশ্চেনটা করছি যে তোমার একটা লিকুইড লেয়ার একটা সলিড লেয়ারের যত কাছে থাকবে তত ওই লিকুইড লেয়ারের ভেলোসিটি বেশি হবে নাকি কম হবে? কম হবে। কম হবে, বিকজ the closer the liquid layer is to a solid surface the greater will be the friction that it will feel. সো তাহলে যত বেশি সে ফ্রিকশন ফিল করবে তত বেশি তার স্পিডটা কম থাকবে, তাই না? তো তাহলে এই ব্যাপারটা নিয়ে আমরা পরে সেট আপ করছিলাম কি, ওই যে আমরা ও লেভেলস এর সময় ওয়েভস নিয়ে একটা জিনিস পড়ে আসছিলাম যে ডিপ ওয়াটারে ওয়াটার ওয়েভস এর ভেলোসিটি বেশি, শ্যালো ওয়াটারে ওয়াটার ওয়েভস এর ভেলোসিটি কম। কেন সাইমা মনে আছে এখন? ডিপ ওয়াটারে কেন বেশি হবে ভেলোসিটি? ওই যে অনেকগুলো লেয়ারস আর ফ্রিকশন বেশি, তাই ফার্দার ফ্রম দ্য সিবেড অনেকগুলা লেয়ার আছে, সো যত বেশি লেয়ার তত কি সে ডেপথ। এখানের মধ্যে সলিড লেয়ারটা আমাদের কি করতেছে, সলিড লেয়ারের সাথে যেটা কন্টাক্টে তার তো স্পিড কম, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এই সলিড লেয়ারের সাথে এটার সাথে এই দুইটার স্পিড একই অর মোর অর লেস সেম। এখন তাদের ভেলোসিটি হলো কম, এন্ড যত সলিড লেয়ারের কাছ থেকে দূরে যাবে তত কি হবে, ওভারঅল দ্য ভেলোসিটি উইল ইনক্রিজ। সো তাহলে এই যে আমরা অ্যাজ আ হোল ডিপ পার্টের জন্য যদি এভারেজ করি, তো তাহলে ডিপ পার্টের জন্য আমাদের এভারেজ ভেলোসিটি কি আসবে, বেশি আসবে। আর শ্যালো রিজিয়নে আসলে পরে তখন আমাদের ভেলোসিটিটা কি করবে, কমে যাবে না? বলো তো সাইমা। জি ভাইয়া। আচ্ছা, কখনো সি বিচে গেছো? হ্যাঁ সি বিচে যে ওয়েভস দেখছো, ওয়েভ এসে কিভাবে করে আমাদের শোরে এসে পড়ে? দেখছি তো মনে হয়। হ্যাঁ মনে হয়, ওয়াও। আচ্ছা, তোমরা সার্ফারদেরকে দেখো না যে ওশানের ওখানে যারা সার্ফিং করে তারা কি করে, এরকম হিউজ কয়টা ব্রেকার ওয়েভ, যে এরকম ওয়েভ আসতেছে, ওয়েভ এরকম আসতেছে আসতেছে আসতেছে, হঠাৎ করে ওয়েভের এরকম একটা সাপের ফনার মতো এমন কি থাকে, ওয়েভটা এরকম উঠে আসে, দেন এই ওয়েভটা এরকম আছাড় খেয়ে সি বিচের মধ্যে পড়ে যায়। তো সার্ফাররা কি করে, সার্ফাররা এইখানে এই জায়গাটায় তারা তাদের ওই সার্ফিং বোর্ডটা নিয়ে সার্ফ করতে থাকে। সো এইখানের মধ্যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং, আমাদের ওয়েভটা এমন ভাবে কেন পড়তেছে বলতে পারবা সাইমা? ওয়েভটা আমাদের নরমালি মনে করো ওশান দিয়ে এরকম আসতেছে, এমন এমন এরকম 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 ওয়েভটা আসতেছে। এখন যখন নাকি শোরের কাছে চলে আসে, শোরের কাছে আসলেই হঠাৎ করে এই ওয়েভটা এমন হয়ে যায় যে উপরের পার্টটা সামনে আগায় যায়, নিচের পার্টটা এরকম পিছায় থাকে। এই ব্যাপারটা কেন হয় বলতে পারবা? না। আচ্ছা, এখানের জন্য অ্যাকচুয়ালি জিনিসটা কি হয় দেখো। আচ্ছা, তো এখন এখানের মধ্যে ব্যাপারটা কি হয়, লেটস সি। আচ্ছা, এই জায়গাটা থাক, আমরা নিচে আরেকবার একটা সিবি চাকি। এদিক দিয়ে কি হইতেছিল, এই তো আমাদের ওয়েভ গুলো আসতেছে, ঠিক আছে, আমাদের ওয়েভ গুলো এরকম আসতেছে। নাও এখানের মধ্যে এই জিনিসটা বলো সাইমা, যে সলিড সারফেসের কাছে যে লিকুইড লেয়ারটা তার ভেলোসিটি বেশি নাকি সলিড সারফেসের থেকে উপরে যে লিকুইড লেয়ারটা তার ভেলোসিটি বেশি? উপরেরটা বেশি। উপরেরটা বেশি। সো তাহলে যখন নাকি তার এরকম শোরের কাছে চলে আসবে, যে ডেপথ যখন কমে যাবে আর কি, তখন কি হবে, the lower layer will lag behind and the upper layer will come in front, তাই না? তো তাহলে এইটার জন্য কি করে, এইটার জন্য এই যে আমাদের উপরের লেয়ারটা এরকম সামনের দিকে আগায় যায়, নিচের লেয়ারটা যেহেতু সে একটা সলিড সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে, এর জন্য সে কি করে, এরকম পিছায় থাকে। তো এই যে এরকম পিছায় আছে, তো তাহলে এই যে উপরে, এই যে উপরের এই জায়গাটায়, যে এই রিজিয়নটায় যে ওয়েট অফ দা লিকুইড আছে, এই ওয়েট অফ দা লিকুইড কে সাপোর্ট করার মতো নিচে কি কোনো সাপোর্ট দেওয়া আছে, যে এই ওয়েট অফ দা লিকুইড যে সামনের দিকে যে এরকম একটা ওয়াটারের বডি সামনের দিকে আগাইতেছে,
ওর ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য কি নাই, নিচে কোনো এনাফ সাপোর্ট নাই। তো তখন এসে তারা কি করে, ওয়েভ গুলো এরকম ব্রেক করে সি বিচের মধ্যে পড়ে। তখন যে কি করে, আমাদের সি বিচে যে ওয়েভ গুলা তোমরা দেখতে পাও ওইটা আসে। তোমরা সি বিচে যায় যখন নাকি ওরকম ওয়েভ গুলাকে দেখতেছো যে ওয়েভ আসতেছে আসতেছে আসতেছে, হঠাৎ করে এরকম ওয়েভটা রাইজ করলো, দেন ঠাস করে ওয়েভটা পড়ে যায়, এরপরে সি বিচে আস্তে করে ওয়াটারটা এসে দেন আবার ব্যাক চলে যাইতেছে, দেন পরের ওয়েভটা আবার আসতেছে। নরমালি দূরে থেকে যখন আসতেছে তখন ওয়েভের অ্যাম্পলিটিউড নরমাল, যখনই জাস্ট শোরের কাছে চলে আসে তখনই কি করে, এরকম হঠাৎ করে অ্যাম্পলিটিউডটা বেড়ে যায়, যে উপরের পার্টটা সামনে আগায় যায়। তো উপরের পার্টটা সামনে আগায় গেলে কি করবে, উপরের পার্টটা সামনে আগায় গেলে পরে তখন তার নিচের কোনো সাপোর্ট নাই, তো তাহলে তার ওয়েটটাকে ধরে রাখার জন্য কোনো কিছু নাই, তো এর জন্য কি করে, ওয়েভটা এরকম ব্রেক করে পড়ে যায়। বুঝতে পারছো? এই জিনিসটা আমাদের সিলেবাসে নাই, জাস্ট এটা আলাদা করে বলে রাখলাম যে কেন আমাদের এরকম ওয়েভ গুলা শোরের কাছে এসে ব্রেক করে। বুঝতে পারছো সাইমা এখন? বুঝছি। আচ্ছা, তো নাবিল আবার ফেরত আসছে। নাবিল এতক্ষণ ছিল না, তোমার জন্য রিক্যাপ করতেছিলাম, দেন মারিয়া বলল যে তুমি তো নাই মিটিং এর মধ্যে। আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে আমরা যে জিনিসটা দেখতেছিলাম যে নাবিল, টাইপ অফ ফ্রিকশন দিয়ে আমরা এমন এক্সপ্লেনেশন দিতেছিলাম যে কোন লিকুইডের লেয়ারটা তাড়াতাড়ি মুভ করবে, কোন লিকুইডের লেয়ারটা আস্তে আস্তে মুভ করবে, এই ব্যাপারটা। ওকে, যে যেই লিকুইডের লেয়ার সলিড কোনো একটা কিছুর সাথে কন্ট্যাক্টে থাকবে তার জন্য ফ্রিকশন হবে বেশি, আর অন্যগুলোর জন্য ফ্রিকশন হবে কম। এন্ড তোমার অ্যাডজাসেন্টে থাকা কোনো লেয়ার যদি আস্তে আস্তে মুভ করে, সেও তোমাকে কি করে দিবে, একটু ড্র্যাগ বিহাইন্ড করবে, সেও তোমাকে টেনে একটু পিছের দিকে নিয়ে ধরে রাখবে। ওকে, এরকমই একটা সিমুলেশন আমি লাস্ট ক্লাসে দেখানোর ইচ্ছা ছিল, কিন্তু লাস্ট ক্লাসে তো আমাদের অনেক এক্সট্রা টাইম নিয়েও শেষ হয় নাই। তো তাহলে ওই জিনিসটা আমরা আজকে ফার্স্টে দেখবো। ওকে, তোমরা কি এখানের মধ্যে স্ক্রিনটা দেখতে পাইতেছো, যে একটা এরকম একটা সিলিন্ডার থেকে আরেকটা সিলিন্ডারের সাথে এরকম কানেকশন দেওয়া আছে? সাইমা দেখতেছি। আচ্ছা, তো এখন এখানের মধ্যে দেখো এই যে লিকুইড গুলা কি করতেছে, এই পার্টিকেল গুলা এখান থেকে এখানে যাইতেছে। নাও এখানের মধ্যে দেখো, আমি মনে করো বাইরে থেকে কোন একটা ফ্লুইড ইনসার্ট করব, তাহলে যেন আমি ফ্লুইডের মুভমেন্টটাকে দেখে বুঝতে পারি যে অ্যাকচুয়ালি কিভাবে মুভ করতেছে। ইটস সামথিং লাইক, যে মনে করো কোন একটা কালারলেস সলিউশন, হ্যাঁ, কোন একটা কালারলেস সলিউশনের মধ্যে এমন কনভেকশনাল কারেন্ট যদি ক্রিয়েট হয়, তুমি কিন্তু এটা চোখে দেখতে পাবা না, কিন্তু তুমি যদি ওখানের মধ্যে কোন একটা কালার্ড সলিউশন দিয়ে দাও, তার মুভমেন্ট দেখে তুমি একটা ব্যাপার বুঝতে পারবা। তো আমি এখানের মধ্যে কি করব, দেখো আমি কয়টা ডট এরকম ছেড়ে দিব, ডট গুলা দেখতেছো সবগুলি কি করতেছে, একই সাথে যাইতেছে না? তো তাহলে কি, আমরা পাইপের যে থিওরিটা পড়লাম ওই থিওরিটা কি ভুল? পাইপের যে থিওরিটা পড়ছে ওই থিওরিটা আসলে ভুল না, আমরা এখানের মধ্যে ফ্রিকশনটাকে নেগলিজিবল ধরছি, যে ফ্রিকশন এখানে নাই। তো তাহলে সলিড সারফেসের ফ্রিকশন, লিকুইডের ফ্রিকশন কোনোটাই এখানের মধ্যে কনসিডার করা হয় নাই। সো তাহলে সবগুলা কি করতেছে, একই কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে। ওকে, এখন যদি আমি কি করে দেই, এখন যদি আমি ফ্রিকশনটাকে এখানের মধ্যে নিয়ে আসি, ওকে, এখন যদি আমি এখানে ফ্রিকশনটা ইনকর্পোরেট করি, দেখো আমি এখন ডট যদি ইনসার্ট করি, হোয়াট হ্যাপেন্স, দেখো তো মাঝখানের ডট গুলা কি করতেছে, তাড়াতাড়ি সামনে চলে গেছে না সাইমা? জি ভাই, দেখতেছি। তো তাহলে আমরা এখানের মধ্যে স্পিডটা কমাই দেখি, তো তাহলে আরো সেপারেশনটা ভালো মতো বুঝতে পারবো। এখানের মধ্যে ছাড়ি, দেখো এই যে যেগুলা নাকি সলিড সারফেসের সাথে উপরের আর নিচের লেয়ার দুইটা, ওই দুইটার মধ্যে কি এই সলিড সারফেসের সাথে কন্ট্যাক্টে আছে, সো তাহলে তাদের স্পিডটা কম। এর ইমিডিয়েট নিচেরটা হলো আরেকটু বেশি স্পিডে মুভ করতেছে, এর থেকে আরেকটু নিচের গুলা আরো বেশি স্পিডে মুভ করতেছে, এমন টাইপের। ওকে, সবাই কি অ্যানিমেশনটা দেখতে পাইতেছো ঠিক মতো, যে আসলে কি হইতেছে এখানের মধ্যে?
সো তাহলে আমরা পাইপের জন্য আর পাইপের ক্রস সেকশনের জন্য যেরকম লিকুইডের ফ্লোয়িং এর প্যাটার্নের কথাটা বলতেছিলাম ওই জিনিসটা আমরা এখানে থেকে ঠিকমতো বুঝতে পারি। ওকে, এখন এইখানের মধ্যে তো আমরা ফার্স্ট অফ অল এইখানের মধ্যে তো আমরা ফার্স্ট অফ অল কি করতেছি, ফ্রিকশনের ব্যাপারটাকে আমরা প্রথমে সেট আপ করলাম। ধরো 1 মিনিট। আচ্ছা, সো তাহলে আমরা ফ্রিকশন এখানের মধ্যে যখন নাকি কি করতেছি, ইন্ট্রোডিউস করতেছি, তখনই শুধু আমাদের এই স্পিডের ভেরিয়েশনটা আসতেছে। ফ্রিকশন যদি আমাদের নেগলিজিবল হইতো তখন আর কি হইতো না, তখন আর এখানের মধ্যে সেপারেশনটা ক্রিয়েট হইতো না। যে ফ্রিকশনটা যদি বাদ দিয়ে দেই, এখন যদি আমরা কোন এরকম ডট দেই, দেখো এখানের মধ্যে কি নাই, কোনো সেপারেশন নাই। আর ফ্রিকশন যখন নাকি এখানে ইনকর্পোরেট করে দিলাম, কি হইতেছে, এই যে মাঝখানের লেয়ারটা, মাঝখানের পার্টিকেল গুলা সামনের দিকে তাড়াতাড়ি চাইতেছে, আর সাইডের লেয়ার গুলা বা সাইডের পার্টিকেল গুলা তারা কি করতেছে, পিছায় থাকতেছে। কেন? বিকজ অফ দিস ডিফারেন্সিয়াল ফ্রিকশন, যে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় আমাদের ফ্রিকশনের ভ্যালু হলো আলাদা। ওকে, তো তাহলে এই ব্যাপারটা আমাদের ফার্স্ট অফ অল সবার কি ক্লিয়ার হয়েছে যে এই জিনিসটা আমরা কি পড়লাম? জাবের? হ্যাঁ স্যার। আচ্ছা, দাঁড়াও 1 মিনিট। দাঁড়াও, এখন আবার আইপ্যাডের স্ক্রিনটা শেয়ার দিয়ে নিন। আচ্ছা, তো তাহলে আমরা ফার্স্টে এখন স্টুডেন্ট বুকে থেকে দেখি যে আমরা যেটুকু জিনিস পড়লাম এইটুকু জিনিস আমাদের এখানের মধ্যে কিভাবে বলা। এই যে আমরা এমন টাইপের লিকুইডের সেকশন দেখছি না, যে ল্যামিনার ফ্লো ইন আ পাইপ শো স্ট্রিমলাইনস অফ ডিফারেন্ট বাট আনচেঞ্জিং ভেলোসিটি, যে ভেলোসিটি গুলা, আচ্ছা প্রেসার বেশি হইলে তো ফ্রিকশন বেশি হবে না, প্রেসার বেশির সাথে ফ্রিকশন এখানের মধ্যে আমাদের আমরা দেখব। হ্যাঁ সিয়াম, এই প্রেসারের সাথে ভেলোসিটির সাথে আমাদের একটা কানেকশন আছে, এটা আমরা বার্নৌলি প্রিন্সিপাল নামের একটা প্রিন্সিপাল আছে, যেটা অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে নাই, কিন্তু তোমাদের কয়টা জিনিস বোঝার জন্য এই বার্নৌলিস প্রিন্সিপালটা আমাদের যদি এক্সপ্লেন করা থাকে তো তাহলে এটা বুঝতে ইজি হবে, বুঝছো? তো ওই জিনিসটা আমরা আসবো একটু পরে, যে এরোপ্লেন কিভাবে করে ফ্লাই করে ওইসব জিনিস নিয়ে আমরা পড়বো। ঠিক আছে সিয়াম? তো এখন এখানের মধ্যে কাজটা কি, লেটস সি কি বলতেছে। If we take a simple example such as water flowing slowly through a pipe, it will be laminar flow, যে ওয়াটার পাইপের ভিতর দিয়ে স্লোলি ফ্লো করতেছে, সো তাহলে এটা কি দেখাবে, ল্যামিনার ফ্লো দেখাবে। মানে the layers will be parallel to one another, the layers won't mix up আর কি বেসিক্যালি। ওকে, যে লেয়ার গুলি কি করবে না, একজনের সাথে আরেকজন এরকম মিক্স আপ হবে না। আর এখানের মধ্যে কাজটা কি, think of the water in pipe in several concentric cylinder. Concentric মানে কি রিক্তি? এই concentric মানে কি, সরি রিক্তি শুনতেছো? হ্যাঁ ভাইয়া। কনসেন্ট্রিক সিলিন্ডার মানে কি বলতে পারবা? না। আচ্ছা, কনসেন্ট্রিক সার্কেল পড়ছিলা ও লেভেলসে থাকতে সময় ম্যাথসে? কনসেন্ট্রিক সার্কেল কেমন, এরকম নাকি? হ্যাঁ, সেম সেন্টার থাকে। ভেরি গুড। তো তাহলে এখানের মধ্যে কি বেসিক্যালি কনসেন্ট্রিক সিলিন্ডারের কি হবে, তাদের সেন্টারটা সেম। এই যে দিস ইজ দ্য সেন্টার অর দিস ইজ দ্য সেন্টার লাইন, তো এইটার অ্যারাউন্ডে এরকম সিলিন্ডার ফর্ম করতেছে। সো দিস ইজ আ সলিড,
So this is a cylinder, this is another cylinder, then this is another cylinder. তো সবগুলা সিলিন্ডারের সেন্টারটা কি সেম, তো এটাকে বলে কনসেন্ট্রিক সিলিন্ডার। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে যে কনসেন্ট্রিক সিলিন্ডার ফ্রম দা central axis outwards to the layer of water in contact with the pipe itself। এই যে একদম আউটার মোস্ট লেয়ার গুলা কি আছে, পাইপের সলিড বডির সাথে এরকম কন্ট্যাক্টে আছে। ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, friction between the outermost layer and the pipe wall means that this layer will only be able to move slowly। যে outermost layer এর সাথে পাইপ ওয়ালের যেহেতু কন্ট্যাক্ট আছে, পাইপ ওয়ালটা যেহেতু সলিড, তো এর জন্য আউটারমোস্ট লেয়ারটা কি করবে, আউটারমোস্ট লেয়ারটা সবচেয়ে আস্তে আস্তে মুভ করবে। কেন? বিকজ তাদের মধ্যে ফ্রিকশনটা কি সবচেয়ে বেশি হবে। বুঝতে পারতেছো নাবিল? নাবিল আবার গেছে গিয়া আছে তো? বুঝতে পারছো যে আমাদের আউটার মোস্ট লেয়ার গুলা যে একদম পাইপের ওয়ালের সাথে কন্ট্যাক্টে থাকা লেয়ার গুলা কেন আস্তে আস্তে মুভ করবে? বিকজ এখানের মধ্যে সলিডের সাথে লিকুইডের লেয়ারটা ফ্রিকশন ফিল করতেছে এর জন্য। তো এখন এখানের মধ্যে কাজটা কি, the next layer in will experience friction with the slow moving outermost layer। যে এটা হলো তোমার পাইপ ওয়াল, এখন এইটা হলো তোমার আউটারমোস্ট লেয়ার দুইটা। তো এর পরে যে লেয়ারটা থাকবে সে কি করবে, সে একটা স্লো মুভিং লেয়ারের সাথে, যে স্লো মুভিং আউটারমোস্ট লেয়ারের সাথে ফ্রিকশন ফিল করবে। সো তাহলে কি, the next layer in will experience friction with the slow moving outermost layer, but this will be less than the friction between the outermost layer and the pipe। কেন? বিকজ এটা তো আমাদের লিকুইড আর লিকুইডের মধ্যে ফ্রিকশন। ওকে, যে আমাদের একদম আউটারমোস্ট লেয়ারটা কার সাথে ফ্রিকশন ফিল করছিল, সলিড লেয়ারের সাথে। সো তাহলে সে ফ্রিকশন পাইছিল বেশি, তো তাহলে তার স্পিডটা কম হইছে। এরপরে যে লেয়ারটা আসবে সে স্লো মুভিং লেয়ারের সাথে সে ফ্রিকশন ফিল করতেছে, ভালো কথা, কিন্তু ওইটা তো অ্যাটলিস্ট তাও কি লিকুইড। ওকে, তো তাহলে এরকম যত আমাদের লেয়ার নাম্বার বাড়তে থাকবে তত তাদের স্পিড বাড়তে থাকবে, এন্ড ইভেন্চুয়ালি দ্য ফারদেস্ট ইউ আর অ্যাওয়ে ফ্রম দ্য সলিড সারফেস দ্য গ্রেটার উইল বি ইয়োর স্পিড। তো তাহলে এর জন্য পাইপের ভিতরে আমাদের ক্রস সেকশনটা এমন শেপের হয়। বুঝা গেছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি, thus this inner layer will move faster than the outermost layer। যে এই সেকেন্ড লেয়ারটা কি করবে, আউটারমোস্ট লেয়ারের থেকে একটু বেশি স্পিডে মুভ করবে। the next layer in moves faster again। যে এর পরের লেয়ারটা আরো বেশি স্পিডে মুভ করবে। দেন একদম মাঝখানের লেয়ারটা সবচেয়ে বেশি ভেলোসিটি, with the velocity of each layer increasing nearing the center where a central cylinder of water is moving the fastest। সো তাহলে এই জিনিসটা আমাদের মেইনলি আমরা ফ্রিকশনের এক্সপ্লেনেশন দিয়ে পড়ে আসছিলাম লাস্ট ক্লাসে। আজকে আমরা এখানে স্টুডেন্ট বুক থেকে দেখলাম, প্লাস একটা সিমুলেশনের মধ্যে দেখলাম যে অ্যাকচুয়ালি যে এই ব্যাপারটা হয়, কিভাবে আসতেছে আর কিভাবে এই চেঞ্জটা হয়, ওই জিনিসটা আমরা দেখছি। তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, as with the most areas of scientific investigation, Isaac Newton produced much work on the subject of fluid flow। তো সবকিছুতেই তার কোনো না কোনো একটা কন্ট্রিবিউশন সে রেখে গেছে, বুঝছো? In particular, he is credited with the development of equations to describe the frictional force between the layers in streamline flow। তো তাহলে স্ট্রিমলাইন ফ্লোতে থাকা লিকুইডের লেয়ারদের মধ্যে বা ফ্লুইডের মধ্যে যে ফ্রিকশনটা হয়, ওই ফ্রিকশনের ফর্মুলা সে কি করে গেছে, ডেভেলপ করে গেছে। আর একটা জিনিস বলতেছে কি, if a liquid follows his formula, যে ওর ফর্মুলা দিয়ে যদি আমাদের লিকুইডের বিহেভিয়ারটা এক্সপ্লেন করা যায়, তখন ওই লিকুইডকে কি বলা হয়, ওই লিকুইডকে বলা হয় নিউটনিয়ান ফ্লুইড। ওকে, নিউটনিয়ান ফ্লুইড কি জিনিস, ওই জিনিসটা আমরা লিখে দিতেছি এখন এখানের মধ্যে পাশে, যে হোয়াট ইজ আ নিউটনিয়ান ফ্লুইড। ওকে, যে এখানের মধ্যে কাজটা কি, নিউটনিয়ান ফ্লুইড হলো, এটা অ্যাকচুয়ালি একটা টার্ম, এটা তোমরা পরে পাবা, স্ট্রেস আর স্ট্রেইন রিলেটেড। বুঝছো, স্ট্রেস আর স্ট্রেইন এগুলো আমরা ইউনিট 1 এই পাবো লাস্টের দিকে।
তো এখন এখানের মধ্যে কি নিউটনিয়ান ফ্লুইডস ভিসকসিটি, এই টার্মটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। এই যে ভিসকসিটি টার্মটা, আর নিউটনিয়ান ফ্লুইড ভিসকসিটি রিমেইনস কনস্ট্যান্ট no matter the amount of shear, shearটা কি ওটা আমরা বলতেছি একটু পরে। এটা অ্যাকচুয়ালি আমরা ওই হুকস ল এর চ্যাপ্টারের মধ্যে পড়বো আরো ডিটেইল। shear applied for a constant temperature। এই জিনিসটা আমরা আসবো পরে, ঠিক আছে। শিয়ার স্ট্রেসের ব্যাপারটা কি বা শিয়ার অ্যাপ্লাইড ব্যাপারটা কি, এই জিনিসটা আমরা পরে যখন নাকি এই টার্মটার সাথে পরিচিত হব তখন এটা নিয়ে ডিসকাস করব। ওকে, তো এখন আমরা এখানের মধ্যে ফার্স্ট অফ অল উই আর মোর অর লেস ডান উইথ ল্যামিনার ফ্লো। এখন এখানের মধ্যে স্ট্রিমলাইনিং এর ব্যাপারটা কি বলতেছে দেখো। স্ট্রিমলাইনিং এর এখানের মধ্যে বলতেছে the lines of laminar flow are called streamlines। ওই যে আমাদের লেয়ার গুলি যে আঁকতাম না, একটু আগে ডায়াগ্রামে দেখাইলাম যে এরকম, এই লেয়ার গুলাকে কি বলা হয়, এই লেয়ার গুলাকে স্ট্রিমলাইন বলা হয়। ওকে, হ্যাঁ টায়ার্ড লাগতেছে না, ঘুম পাইতেছে আমার সাইমা। আচ্ছা, সো তাহলে এখানের মধ্যে কাজটা কি বলতেছি যে ল্যামিনার ফ্লোতে যে লিকুইডের লেয়ার গুলো আমরা দেখতে পাই বা ফ্লুইডের লেয়ার গুলা যে দেখতে পাই ওগুলার আমরা নাম কি দিছি, দে আর কল্ড স্ট্রিমলাইন্স। At any point on any of the streamlines the velocity of the flow will be constant over time। তো তাহলে at any point, এই যে আমরা যে ডায়াগ্রামটা এখানের মধ্যে ড্র করলাম, তো এখানের মধ্যে at any point the velocity will be constant or the velocity will be fixed। ওকে, তো এই জিনিসটা আমাদের একটু নোট ডাউন করে রাখতে হবে। আচ্ছা, কি বলতেছে, রিমেম্বার দ্যাট ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি। তো তার মানে কি, ভেলোসিটি ভেক্টর কোয়ান্টিটি মানে এটা ম্যাগনিটিউডের উপরও ডিপেন্ড করে, ডিরেকশনের উপরও ডিপেন্ড করে। তো তাহলে কি হইতেছে, সো দিস মিন্স দ্যাট the water at any point in the pipe will always move in the same direction at the same speed। সো যেটা বলছি যে ল্যামিনার ফ্লোতে কি হয় না, ল্যামিনার ফ্লোতে আমাদের অ্যাব্রাপ্ট ভেলোসিটির চেঞ্জ হয় না, মানে কি স্পিড আর ডিরেকশন আমাদের অলওয়েজ সেম থাকে। এই যে আমরা নোটপ্যাডের মধ্যে এই জিনিসটা লিখে রাখছিলাম না, এই যে এই জিনিসটা, there are no abrupt changes in velocity and direction or speed and direction। কেন, বিকজ এই স্ট্রিমলাইনের মধ্যে প্রতিটা পয়েন্টে the velocity remains fixed। ওকে, তো তাহলে এটা হলো আমাদের ল্যামিনার ফ্লো এর একটা ক্রাইটেরিয়া, যে কি করবে, সব জায়গায় আমাদের ডিরেকশন আর স্পিড সেম থাকবে। এখন কি বলতেছে, the direction and or speed must be different in different places, কি বলে সরি, may be different in different places but at any given place the direction and speed must stay constant। যে এখানের মধ্যে জায়গায় জায়গায় আমাদের কি হইতে পারে, এরকম মনে করো আমাদের এমন একটা অবস্টেকেল আছে, এই অবস্টেকেল হলো এরকম এক্সাম্পল গুলো আমরা দেখবো, যেটা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের একটা এরোপ্লেন কিভাবে করে মুভ করে না করে ওইসব জিনিসের এক্সপ্লেনেশনের সময়। হ্যাঁ, এখানের মধ্যে কাজটা কি, এরকম যে মাঝখানে এমন আমার একটা অবস্টেকেল ছিল, ঠিক আছে, এই অবস্টেকেলটা, এখন এই অবস্টেকেলের এই দিক দিয়ে নরমালি এয়ার মুভ করতেছিল, এখন অবস্টেকেলটা এরকম সুন্দর শেপের আর লিকুইডের হ্যাঁ অ্যারোডাইনামিক। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে
অবস্টেকেলের শেপটা হলো এরকম স্মুথ এন্ড আমাদের ফ্লুইডটা আস্তে আস্তে মুভ করতেছে, দ্যাটস ওয়াই দ্য ফ্লুইড ইজ গেটিং এনাফ অ্যামাউন্ট অফ টাইম টু কার্ভ ওভার এন্ড আন্ডার দ্য অবস্টেকেল। এইখানের মধ্যে আমাদের কতগুলা ইফেক্টের নাম আমরা দেখবো, যে আজকে তোমাদের এই যে একটু পরে আমি বার্নৌলিস প্রিন্সিপাল যেটা বলছি যে সিলেবাসে নাই, বাট তোমাদের জানতে হবে, যেটা দিয়ে আমাদের কয়টা ইম্পর্টেন্ট জিনিস এক্সপ্লেন করা লাগবে আর কি, বুঝতে পারছো? তো তাহলে বার্নৌলিস প্রিন্সিপালের কয়টা ভিডিও দিব, এন্ড এই যে এই অ্যারোফয়েলের এই জিনিসটা কিভাবে কাজ করে এটার ভিডিও দিব, দেন আমরা নেক্সট ক্লাসে ওইটা নিয়ে ডিসকাস করব, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি? ছুটি? হ্যাঁ, ছুটি দিয়ে দেবো একটু পরে। কি হলো, সবাই ছুটির জন্য পাগল হয়ে থাকুক? আচ্ছা, তো তাহলে এখানের মধ্যে কাজটা কি বললাম? এখানের মধ্যে বললাম যে যদি আমাদের অবস্টেকেলটা এরকম সুন্দর শেপের থাকে এন্ড আমাদের লিকুইডটা যদি কি করে, হ্যাঁ একটু দোয়া পাবো অবশেষে। কি দোয়া, ভালো দোয়া নাকি বদ দোয়া, এটা তো ঠিক মতো বলো না সাইমা। আচ্ছা, তো তাহলে কি বলতেছিলাম, যে অবস্টেকেলটা যদি এরকম সুন্দর শেপের হয় তো তাহলে the fluid will get enough amount of time to flow over the obstacle. ওকে, যে এরকম সুন্দর করে ফ্লো করে যাইতে পারে। এইগুলা কোয়েশ্চেন বলতে গেলে আমাদের কোন টাইপের এরকম প্যারা দেওয়ার কথা না, বাট স্টিল আমরা দেখে রাখবো কয়টা জিনিস, তাহলে যেন আমাদের পরে প্রবলেম না হয়, বুঝছো? এক্সট্রা কয়টা জিনিস ওরকম আমরা শিখে রাখবো। এই যে দেখো, এই যে গাড়িটার উপর দিয়ে দেখছো কত সুন্দর করে লেয়ার গুলি এমন পাস করে চলে গেছে। এই যে গাড়ির শেপটা এরকম সুন্দর দেখে ওর গায়ের উপর দিয়ে কি করতে পারছে, লিকুইড কি বলে এই গ্যাস গুলা বা স্মোকটা সুন্দর মতো পাস করে গেছে, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি বলতেছে দেখো, in the wind tunnel in figure C, the smoke would flow over the car in exactly the same pattern forever if the wind tunnel factors were kept constant. মানে কি, স্পিড এন্ড এয়ারের ডেনসিটি এইসব ব্যাপারগুলো সবকিছু যদি কনস্ট্যান্ট রাখে তো তাহলে অলওয়েজ সুন্দর মতো গাড়িটার উপর দিয়ে ফ্লো করে চলে যেতে পারবে স্মোকটা। ওকে, the changing the speed of the airflow in the tunnel allows designers to test how the prototype would behave at faster speed. যে যত ফাস্ট মুভ করবে তারা এরকম টেস্ট করে দেখে যে কত স্পিডে তার অ্যারাউন্ডে ল্যামিনার ফ্লোটা বন্ধ হয়ে টার্বুলেন্ট ফ্লো হওয়া শুরু করে, বুঝছো? তারা এটা টেস্ট করতে থাকে। and at what point the laminar flow changes to turbulent flow। যে এটা বলছিলাম না যে প্রত্যেক তুমি যত সুন্দর শেপেরই এরকম গাড়ি বানাও না কেন, ইভেন্চুয়ালি একটা সার্টেন স্পিড এক্সিড করার পর এই গাড়ির অ্যারাউন্ডেও কি হবে, এই গাড়ির অ্যারাউন্ডেও টার্বুলেন্ট ফ্লো হওয়া শুরু করবে। কিন্তু আমাদের ওইটা কি লিমিটটাকে আমরা আরো উপরে তুলতে পারি বাই মেকিং আ বেটার ডিজাইন, বুঝছো? এখন এখানের মধ্যে দেখো যে অ্যাকচুয়ালি টার্বুলেন্ট ফ্লো হইলে আমাদের সমস্যাটা কি, আমরা কেন এত সুন্দর শেপের জন্য এত কাহিনী করি? টার্বুলেন্ট ফ্লো হলে কি প্রবলেম? টার্বুলেন্ট ফ্লো হলে প্রবলেমটা হলো যে টার্বুলেন্ট ফ্লো আমাদের অনেক বেশি ড্র্যাগ ফোর্স অ্যাপ্লাই করে, বুঝছো? টার্বুলেন্ট ফ্লো কি করে, অনেক বেশি ড্র্যাগ ফোর্স অ্যাপ্লাই করে, এন্ড দিস ড্র্যাগ ফ্লো কজেস আ গ্রেটার কনজাম্পশন অফ ফিউয়েল। যে গাড়িতে যে আমরা তেল খাওয়ায় যে গাড়ি চালাই বা গ্যাস দিয়ে যে গাড়ি চালাই, কি হয়, সে অনেক বেশি বেশি করে ফিউয়েল কনজিউম করবে যদি ড্র্যাগ ফোর্স তার বেশি ওভারকাম করতে হয়, বুঝতে পারতেছো? যে এই ব্যাপারটা এখানের মধ্যে দেখো বলা আছে, কি বলতেছে, in turbulent flow the fluid velocity at any given place changes over time। তো তাহলে abrupt changes in velocity হয়, the flow becomes chaotic and swirling eddies form। ওই যে আমরা বলছিলাম না যে এরকম ওয়ার্লপুলের মতো এরকম সার্কুলার ওয়েভ, এগুলাকে এডি বলা হয়। এই যে you see eddies when water runs away through a plug hole। এই যে এরকম আমাদের ওয়ার্লপুল একটা ক্রিয়েট হয় না স্পাইরালের মতো, তো এরকম, তো এটা হলো আমাদের এডি। a poorly designed car যেটার শেপ বেশি ভালো না would cause turbulent flow of air over it। যে অল্প স্পিডেই তার অ্যারাউন্ডে কি করবে, টার্বুলেন্ট ফ্লো হওয়া শুরু করবে। so what will happen in the wind tunnel, the smoke trails over the car would be seen to swirl in ever changing pattern। যে এরকম
একটা লেয়ারের সাথে আরেকটা লেয়ার এরকম মিক্স টিক্স হয়ে পুরো বাজে অবস্থা হয়ে যাবে। আচ্ছা রেড কালার দিয়ে দেখা যাইতেছে না, বেসিক্যালি আমি ইয়েলো কালার দিয়ে আঁকি। কারণ এই যে লেয়ার গুলো এরকম একটার সাথে আরেকটা এমন ধাক্কা খায় কি করতেছে, গাড়ির বডির উপর এরকম একটা এক্সট্রা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করবে বা ড্র্যাগ অ্যাপ্লাই করবে। এই যে এটা turbulent flow increases the drag on a vehicle and so increases fuel consumption। তো তাহলে এর জন্য আমরা কি চাবো না, এর জন্য আমরা টার্বুলেন্ট ফ্লো চাবো না। আমাদের গাড়ির অ্যারাউন্ডে টার্বুলেন্ট ফ্লো হইলে কি হবে, গাড়িকে বেশি বেশি করে ফিউয়েল দিতে হবে, তো তাহলে ইট উইল ইনক্রিজ আওয়ার কস্ট। তো আমরা এর জন্য কি করি, গাড়ির যে ডিজাইনে এত এত বেশি আমরা খরচ করি, হোয়াট ইজ দ্য রিজন, ইন অর্ডার টু কনজিউম লেস ফিউয়েল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে সবার? এসাস জি ভাই। তো তাহলে এইটার জন্য আমরা কি করব, এইটার জন্য নাবিল কিছু বলতেছো? হ্যাঁ ভাই, আচ্ছা মাঝে মধ্যে লাইক ব্রেক ফোর্সের জন্য মাঝে মধ্যে গাড়ি উড়ে যায় না? তোমার কথাটা কেন যেন অনেক দূরে থেকে আসতেছে আমার। এটা তো ফুল ভলিউমে দেওয়া। তুমি একটু চ্যাটে লিখো তো নাবিল। নাবিল বলতেছে মাঝে মাঝে গাড়ি টাড়ি উড়ে যায় না টার্বুলেন্ট ফ্লো এর জন্য। হ্যাঁ ওইটা আমাদের অন্য কাহিনী, ওইটা আমাদের স্পিডের ওরকম ম্যাক্সিমাম স্পিডেরও একটা লিমিট আছে, ওইসব জিনিসও আমরা ওগুলো অ্যাকচুয়ালি তোমরা আবার সেন্ট্রিপিটাল মোশনের মধ্যে যে এটোর মধ্যে আরো কয়টা জিনিস রিলেটেড আছে ওগুলার ব্যাপারের সাথে আমরা পড়বো, বুঝছো? আচ্ছা ভাই, ঠিক আছে, তো ওইগুলা জিনিস আমরা আরো সামনের ইয়েগুলাতে পড়বো বড় হইলে। তো এখন আমাদের এই চ্যাপ্টারের মধ্যে বেসিক্যালি কাজটা কি, ফ্লুইডের ফ্লোয়ের টাইপ আমরা দেখছি, এন্ড ফ্লুইডের ফ্লোয়ের টাইপ গুলার মধ্যে ডিফারেন্স গুলা কেমন কি আছে আর বিহেভিয়ার গুলো কেমন কি, এই ব্যাপারগুলো আমরা ক্লিয়ার করলাম। ওকে, সো এখন তোমাদের যেটা করতে হবে, আমি গ্রুপের মধ্যে ভিডিওগুলো দিব, হ্যাঁ, যে বার্নলি প্রিন্সিপাল নামের একটা প্রিন্সিপাল আছে ওই জিনিসটা, এরপরে অ্যারোফয়েল কিভাবে করে আমাদের কাজ করে, বুঝছো, যে অ্যারোফয়েলের অ্যারাউন্ডে আমাদের কিভাবে এয়ারটা ফ্লো করে যায়, এন্ড এইভাবে করে কি করতেছে, এয়ারক্রাফটের মধ্যে একটা লিফট ফোর্স আসে। তো এই লিফট ফোর্সটা অ্যাকচুয়ালি কিভাবে জেনারেট করে, এটা অনেকজন অনেক বইয়েও এরকম ভুল লেখা থাকে যে ফুল একটা এক্সপ্লেনেশন ওখানে মধ্যে থাকে না। সো ওইরকম ভুল যেন তোমাদের কনসেপ্ট বিল্ড আপ না হয়, এর জন্য ফার্স্টে ভিডিওগুলো আমি দিতেছি, ওগুলো এখন দেখবা, দেন আমরা নেক্সট ক্লাসে ওই ভিডিওগুলো নিয়ে ডিসকাস করব। এন্ড তোমাদের মেইনলি সানডের জন্য হোমওয়ার্ক থাকবে এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা। ওকে, সানডের জন্য এই চেক পয়েন্ট কোশ্চেন গুলা হোমওয়ার্ক থাকবে। আর এখন আমি যে ভিডিওগুলো দিতেছি এখন এই ক্লাস টাইমের মধ্যে এই ভিডিওগুলো দেখে ফেলো, ঠিক আছে? হ্যাঁ জেরিন, টার্বুলেন্ট ফ্লোতে ড্র্যাগ বেশি কেন হয়? ও আচ্ছা, টার্বুলেন্ট ফ্লোতে ড্র্যাগ বেশি কেন হয়, বিকজ সে কি করতেছে, সে যে, আচ্ছা দাঁড়া, এটা আমরা নেক্সট মিটিং এ ডিসকাস করি, এই মিটিং এর টাইম আর 1 মিনিট বাকি। ওকে, আচ্ছা, তো তাহলে আমরা এখানের মধ্যে এক্সপ্লেনেশনটা বলে রাখি, পরেও আচ্ছা চলে আসছে জেরিন। তো এখন এখানের মধ্যে দেখো জেরিন, তুমি যে জিজ্ঞাসা করলা যে টার্বুলেন্ট ফ্লো এর জন্য কেন আমাদের ড্র্যাগটা বেশি হয়, তাই না? তো এখানের মধ্যে দেখো ল্যামিনার ফ্লোতে তুমি ব্যাপারটা খেয়াল করছো, ল্যামিনার ফ্লোতে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন, এই যে যখন নাকি কোন একটা অবস্টেকেল আছে তার অ্যারাউন্ডে যখন নাকি ল্যামিনার ফ্লো হইছে, আমাদের ওই ফ্লুইডের লেয়ার গুলা কি আমাদের ওই অবজেক্টের সাথে ডিরেক্টলি কোনো ইন্টারাকশন করছে, যে অবজেক্টের গায়ের সাথে কোনোটা যে ধাক্কা খাইছে, বলতো? না। না, কিন্তু টার্বুলেন্ট ফ্লোতে যায় কি হয়, তারা যে এরকম অ্যাব্রাপ্টলি উল্টাপাল্টা ডিরেকশনে এরকম মুভ করতে থাকে, তখন তারা কি করবে, দে উইল কোলাইড উইথ দ্য অবজেক্ট দ্যাট ইজ মুভিং থ্রু দ্য ফ্লুইড, তাই না? ফ্লুইডের ভিতর দিয়ে যে অবজেক্টটা যাওয়ার ট্রাই করতেছে তার সাথে কি করবে, দে উইল ইন্টারঅ্যাক্ট মোর অফেন, নাকি জেরিন? হ্যাঁ, মানে ল্যামিনার ফ্লোতে কি স্লাইড করে চলে যাবে? হ্যাঁ, ল্যামিনার ফ্লোতে সুন্দর মতো স্লাইড করে চলে যায়, সো তাহলে ওখানে ওই সলিড সারফেসের সাথে বা ওই ইয়ের সাথে কি বলে, যে অবজেক্টটা ফ্লুইডের ভিতর দিয়ে মুভ করতেছে তার সাথে ইন্টারঅ্যাকশন কম, ফ্লুইড পার্টিকেল গুলার ইন্টারঅ্যাকশনটা কম হয়। কিন্তু টার্বুলেন্ট ফ্লোতে কি হইতেছে, টার্বুলেন্ট ফ্লোতে
the fluid particles are directly colliding with the solid surface or the object that is moving through the fluid. So তাহলে তখন তার জন্য কি হবে, ড্র্যাগ ফোর্সটা বেড়ে যাবে না? হ্যাঁ বুঝতে পারছো? তো এই জিনিসটা, আর আমরা এখানের মধ্যে দাঁড়াও একটা জিনিস এখানের মধ্যে সার্চ করে দেখাই যে কেন আমাদের টার্বুলেন্ট ফ্লোতে কি হয়। why turbulent flow causes more friction. এই যে এখানে আমাদের কাজটা কি দেখো, turbulent flow creates more friction or drag than laminar flow, কেন? due to its greater interaction with the surface of the airplane। যে এখানে এয়ারপ্লেন নিয়ে তার এক্সাম্পল বলছে, আর যে কোনো অবজেক্ট যেটা ওই ফ্লুইডের ভিতর দিয়ে মুভ করতেছে, টার্বুলেন্ট ফ্লো এর সময় কি করবে, ওই ফ্লুইডটা এসে কি বেশি বেশি করে ইন্টারঅ্যাক্ট করবে, যত বেশি ইন্টারঅ্যাকশন হবে তত বেশি কি ড্র্যাগ ফোর্স বাড়বে। বুঝতে পারছো এখন? হ্যাঁ ঠিক আছে, আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমরা যে ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো নিয়ে পড়লাম, সাইমা সব বুঝতে পারছো? হ্যাঁ ভাইয়া অনেক বুঝছি। ঠিক আছে, তোমার তো কোয়েশ্চেন থাকলেও করবা না যে ক্লাস শেষ করে দিব তাই। ওইটা অন্য ব্যাপার। আচ্ছা ঠিক আছে, তো তাহলে আমরা আজকের ক্লাসটা এখানের মধ্যে শেষ করব। এখন যে ভিডিওগুলা দিব গ্রুপে লিংকটা দিতেছি, লিংকগুলি একটা না কয়টা ভিডিও, তো ওই লিংকগুলা কয়টা দেখে নিলে পরে তখন তোমাদের নেক্সট ক্লাসের জন্য প্রিপারেশনটা ঠিক হয়ে যাবে। এন্ড মেইনলি কি নেক্সট ক্লাসের জন্য হোমওয়ার্ক থাকবে চেক পয়েন্ট কোশ্চেন গুলা। বুঝতে পারছো? ওকে, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।